দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ ইনস্টিটিউট থেকে আমরা শুরু করতে চলেছি আজকের হিস্ট্রির এসএলএসটি ক্লাস, জাতীয় কংগ্রেস দ্বিতীয় পর্ব। তাহলে আমরা আগের পর্বে প্রাক কংগ্রেস এবং কংগ্রেসের 1915 সাল পর্যন্ত একটা পর্ব বলেছিলাম। তার পর্বে আজকে শেষ জায়গা, যেখানে 1916 থেকে আমরা আলোচনা করব একেবারে 1947 সাল পর্যন্ত। এখানে প্রত্যেকটা বছরের জাতীয় কংগ্রেসের সম্পর্কিত ঘটনার সঙ্গে সঙ্গে অন্যান্য ইম্পর্টেন্ট ঘটনাগুলো আমরা আলোচনা করব। দেখো, আমি বলেছিলাম 1915 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী ফিরে এসেছিলেন এবং সত্যি কথা বলতে গেলে ওনার 1916 সালে ওনার প্রথম জনসাধারণের সমক্ষে বা জনসমক্ষে প্রথম উনি বক্তৃতা দেন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে মদনমোহন মালব্যের সহায়তায়। এবং তারপর আমরা দেখতে থাকি একটু একটু করে জাতীয় কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক বাড়তে থাকে এবং যেখানে লখনৌ কংগ্রেস 1916 সালে আমাদের গান্ধীজি কিন্তু সেখানেও যোগ দিয়েছিলেন। তাহলে আমরা এবার চলে আসছি 1916 সালে, এবং এই 1916 সালে আমাদের অম্বিকাচরণ মজুমদারকে প্রেসিডেন্ট করা হয়েছিল, তাই তো? এবং এটা আমাদের লখনৌ অধিবেশন। এই লখনৌ অধিবেশনে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে আমাদের অ্যানি বেসান্তের প্রচেষ্টায় আমাদের যে নরমপন্থী আর চরমপন্থীর মধ্যে বিভেদ ঘটেছিল সেই বিভেদটা দূর করা হলো এবং নরমপন্থী এবং চরমপন্থী উভয় কিন্তু এক জায়গায় এসেছিল। ঠিক, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং তারপরে আমরা যেটা দেখেছিলাম যে মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের মুসলিম লীগের পক্ষ থেকে দাবি করেছিল জাতীয় কংগ্রেসের সঙ্গে আমাদের ওই মুসলিম লীগের একটা সম্পর্ক তৈরি করতে, মানে উভয়কে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে চেয়েছিল। সেই উপলক্ষে আমাদের লখনৌ চুক্তি সম্পাদিত হয়েছিল এবং লখনৌ চুক্তি যখন সম্পাদিত হয় তখন আমরা দেখতে পাই আমাদের বাল গঙ্গাধর তিলক জাতীয় কংগ্রেসের তরফ থেকে এবং মুসলিম লীগের তরফ থেকে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের চুক্তিটি স্বাক্ষর করেন। ঠিক, এবং অনেকেই বলে যে এখান থেকে দুটো ঘটনা ঘটলো, একটা হচ্ছে কংগ্রেস মুসলিম লীগের সখ্যতা বাড়লো, আবার দ্বিতীয়ত একটা সাম্প্রদায়িক রাজনীতিরও কিন্তু আমাদের প্রবেশ ঘটলো। 1916 খ্রিস্টাব্দে আচার্য ধন্ত কেশব কার্ভে তৈরি করেছিল আমাদের শ্রীমতী নাতিবাই দামোদর থ্যাকারে ইউনিভার্সিটি, যেটি আমরা জানি আমাদের এই ভারতবর্ষের মধ্যে প্রথম মহিলা আমাদের বিশ্ববিদ্যালয়। এই অবস্থার মধ্যে আমরা আরও একটা ঘটনা দেখি। 1916 সালে অ্যানি বেসান্ত আমাদের শুরু করে দেন হোম রুল মুভমেন্ট। হোম রুল শব্দটা হচ্ছে একটা আইরিশ শব্দ, যার মানে হচ্ছে আমাদের স্বরাজ। তাহলে হোম রুল অর্জন বা স্বরাজ অর্জনের জন্য আমাদের তিলক এবং আমাদের অ্যানি বেসান্ত উভয়ই শুরু করেছিল এই মুভমেন্ট। প্রথমে মনে রাখবে সেপ্টেম্বরে কিন্তু অ্যানি বেসান্ত আর তিলক তার আগে, ঠিক আছে? এবার এই মুভমেন্ট যখন শুরু হলো, মানে হোম রুল আন্দোলন ছড়ালো, তাকে কিন্তু বিপিন চন্দ্র পাল বা আমাদের মোহাম্মদ আলী জিন্নাহর মতো ব্যক্তিরা সমর্থন করেছিল। এবার আমরা একটু বোর্ডে দেখে নেব, যা যা আমি বলেছিলাম তাই রয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে জিন্নাহর মধ্যে লখনৌ চুক্তি সম্পাদিত হলো। মদনমোহন মালব্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করলেন এবং ধন্ত কেশব কার্ভে আমি যা বলেছিলাম আমাদের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি করলো পুনাতে। ঠিক, এখানে আমরা একটা পয়েন্ট এক্সট্রা জুড়ব, সেটা হচ্ছে অ্যানি বেসান্তের প্রচেষ্টায় নরমপন্থী চরমপন্থী একত্রিত হয়। এটা কিন্তু ভুললে চলবে না, এটা মনে রাখতেই হবে তোমাকে। নেক্সট, 17 সালের কলকাতা অধিবেশন। 17 সালের কলকাতা অধিবেশন যখন হলো তখন আমাদের প্রেসিডেন্ট হলেন অ্যানি বেসান্ত। এবং অ্যানি বেসান্ত
যখন প্রেসিডেন্ট হচ্ছেন তখন আমরা খুব সামনে থেকে যে ঘটনাটা দেখেছিলাম যে তিনি আমাদের 16 সালে যে আমাদের গ্রিন গ্রিন কালারের সঙ্গে সঙ্গে আমাদের আয়ারল্যান্ডের যে পতাকায় স্টার স্টার দেওয়া, ঠিক আছে, সেই রেড অ্যান্ড গ্রিন কালারটা উনি ব্যবহার করলেন ভারতবর্ষের জাতীয় পতাকায়। একটা কোশ্চেন আছে, খুব ভালো কোশ্চেন, WBCS এ এসেছিল যদিও কোশ্চেনটা, কিন্তু দেখবে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের প্র্যাকটিস সেটে এই কোশ্চেনটা আছে। সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের বা জাতীয় কংগ্রেস ছাড়া আমাদের বলতে পারো একই তরফ থেকে, মানে ভারতের পক্ষ থেকে আমাদের প্রথম যে পতাকাটাকে ইউজ করেছিল সেটা কিন্তু সিস্টার নিবেদিতা। ঠিক আছে, জাতীয় পতাকার প্রাথমিক ধারণা দিয়েছিলেন মনে থাকবে, নিবেদিতা দিয়েছিল। এবং এই পতাকার পরে যার পতাকাটা কাজ করেছিল সেটা হচ্ছে লাল আর সবুজ বর্ণে, কি নাম বললাম, রেড অ্যান্ড গ্রিনে আমাদের অ্যানিমেশনদের পতাকা। 1917 সালে এটা জানবে যে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিল, তাই তো, 17 সালে, খুবই ভাইটাল। এই যে ভারতের মাটিতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ হয় এবং ওই বছরই দাদাভাই নেহেরুর মতো এক বর্ষিয়ান নেতার মৃত্যু হয়। ঠিক, তাহলে 17 সালে আমাদের কাছে এই দুটো ঘটনার গুরুত্ব অসীম। নেক্সট আমরা 17-র পরে চলে যাব 18। 18 দিল্লি অধিবেশন, আর দিল্লি অধিবেশন মানেই কিন্তু আমাদের এই মদন মোহন মালব্য প্রেসিডেন্ট। ঠিক, তাহলে মদন মোহন মালব্য যখন আমাদের দিল্লি অধিবেশনে প্রেসিডেন্ট হলেন সেই বছরে আমরা দেখলাম যে গান্ধীজি প্রথমে আমাদের কি করলেন, আমাদের শুরু করলেন হচ্ছে আহমেদাবাদ সত্যাগ্রহ, এবং সেই বছরই 18 সালে আবার যে দ্বিতীয় সত্যাগ্রহটি করেছিলেন তার নাম ছিল খেদা সত্যাগ্রহ। ঠিক, পরপর দুটো, আহমেদাবাদ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ। এবং রাওলাট আইনের খসড়া রচনা করা হয়। এই যে রাওলাট আইন 1918 সালে এই ড্রাফটটা কিন্তু তৈরি হয়েছিল। এই কোশ্চেনটা দেখবে, খুব ইম্পর্টেন্ট। এটা এসেছিল বোধহয় খুব সম্ভবত 2021। বেশ, এইবার দেখো তারপরে আমাদের পরবর্তী যে অধিবেশন সেটা হচ্ছে 1919 অমৃতসর অধিবেশন। অমৃতসর অধিবেশন যখন 1919 সালে হলে সেই সময় মনে রাখবে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন বিখ্যাত ব্যারিস্টার যার নাম মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু যখন এই তোমার জাতীয় কংগ্রেসের এই সভায় প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে যাচ্ছেন তখন অনেকগুলো ঘটনা কিন্তু ঘটে গেছে। যেমন রাওলাট রাওলাট সত্যাগ্রহ গান্ধীজি শুরু করেছিলেন 1919 সালে। এই সত্যাগ্রহটাকে আমরা এক কথায় বলি, আমরা এক কথায় কি বলি, 1919 সালের এই রাওলাট সত্যাগ্রহকে আমরা বলি যে ভারতের মধ্যে প্রথম আমাদের গান্ধীজির গণ আন্দোলন। ঠিক, তো রাওলাট সত্যাগ্রহ গান্ধীর কেরিয়ারের প্রথম গণ আন্দোলন হলো। এবং এই বছরই তোমরা জানো নিশ্চয়ই যে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হয়েছিল, তাই তো। এবং এই ঘটনাটা যেদিন ঘটে এপ্রিল মাসে, তোমরা জানো একটা বৈশাখীর দিন, মানে 13ই এপ্রিল ঘটনাটা ঘটে। সেই সময় পাঞ্জাবের গভর্নর ছিলেন মাইকেল ওডায়ার। ঠিক আছে, পাঞ্জাবের গভর্নর, কি নাম বললাম, মাইকেল ওডায়ার। দেখবে গুলাবে না কিন্তু, ভালো করে বুঝে নাও। পাঞ্জাবের গভর্নর ছিলেন মাইকেল ওডায়ার। আর এই সময় যিনি গুলি চালিয়েছিলেন, যে ব্রিগেডিয়ার গুলি চালিয়েছিলেন, তার নাম ছিল জেনারেল ওডায়ার। তাহলে জেনারেল ওডায়ার আর মাইকেল ওডায়ার দুজন ভিন্ন ব্যক্তি। আর উধম সিং যাকে হত্যা করেছিল তিনি কিন্তু, মনে রাখবে, আমাদের
মাইকেল ওডার। লন্ডনের ক্যাক্সটন হলে 1940 সালে যখন তাকে গুলি করে মারা হয়, তিনি হচ্ছেন মাইকেল ওডার, সে কিন্তু জেনারেল ওডার নয়। তাহলে 1919 সালে আমরা আবার দেখলাম মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্ট পাস হয়েছে, তাই তো। আর সেডিশন নিয়ে যেটা এসেছিল সেটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। তাহলে এই ঘটনাগুলো কিন্তু আমাদের পরপর মাথায় রাখতে হবে, ঠিক। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার জেরে কি করেছিল, 1919 সালে, তোমার নিশ্চয়ই জানো, তিনি তার ছেড়ে দিয়েছিলেন নাইটহুড, তাই তো। আবার 1919-এর মানে 1819-এর যে সময়টা, যখন ওই রাওলাট অ্যাক্টের প্রতিবাদে আমাদের শঙ্করন নায়ার তার নিজের এই গভর্নমেন্ট সার্ভিস উনি কিন্তু ছেড়ে দিয়েছিলেন, ঠিক হয়ে গেল। তাহলে যা আমি বললাম পুরোপুরি প্রত্যেকটা লাইনেই লেখা আছে। বেশ, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ করা হয়েছিল, এবছরই খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। এবার খিলাফত আন্দোলন নিয়ে একটু কথা বলতে হয়। 1919 সালে এই খিলাফত আন্দোলন হয়, কেন হয়? কারণ প্রথম বিশ্বযুদ্ধে আমাদের হেরে গিয়েছিলেন আমাদের তুরস্ক এবং অবশ্যই জার্মান। কেন তুরস্ক স্যার হারলো? জার্মানকে সমর্থন করেছিল তুরস্ক। এবার জার্মানির যখন পতন, তার মানে তুরস্কেরও পতন। এবং তুরস্ককে শাস্তি দেওয়ার জন্য ইংল্যান্ডে আমাদের কি বলবো পলিট ব্যুরোর যারা মেম্বার ছিল, তারা ঠিক করে নিয়েছিলেন যে ওদের গর্ব হচ্ছে খলিফা থাকে কোথায়, তুরস্কতে। তাহলে তুরস্কতে যদি খলিফার আবাসস্থল হয়, সেই খলিফার পদটাই আমরা তুলে দেবো, কারণ আমাদের কাছে সাবস্টিটিউট বা বিকল্প ব্যক্তি আছে, কামাল আতাতুর্ক, ঠিক। এইখানে মুসলিমদের ধর্মগুরু খলিফার পদ চলে যাচ্ছে, এই অবমাননার জন্য কি হয়েছিল, সেই সময় শুরু হয় খিলাফত আন্দোলন। এবং গান্ধীজি দেখলেন সারা বিশ্বে যে একটা উষ্মা প্রকাশ করছে, তে সুযোগটাকে কাজে লাগালেন। তিনি মনে করলেন যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, তখন যে উদাসীনতা দেখা গিয়েছিল, সে উদাসীনতা আমি আর দেখতে রাজি নই। তো আমি যখন উদাসীনতা দেখতে রাজি নই, তাহলে আমি কি করতে পারি, আমি আমাদের ভারতীয় মুসলিমদের উদ্বুদ্ধ করতে পারি এই খিলাফত আন্দোলনে। এবং সেই জন্য কি হলো, এই খিলাফত আন্দোলন শুরু হলো। মৌলানা মোহাম্মদ আলী আর শওকত আলী প্রথম সারির লিডার ছিল। তারপরে যারা নেতৃত্ব দিতে এসেছিল, তারা কেউ আহরান মুভমেন্ট থেকে এসেছিল, কেউ বা তোমার এ দেওবন্দি লিডার ছিল। এদের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ, উর্দু কবি আমাদের ছিলেন হাসরাত মোহানি, তাই তো, শওকত উসমানী, হাকিম আজমাল খান, এদেরকে নিয়েই এই আন্দোলন শুরু হয়েছে। বোঝা গেল? চলো এবার দেখো 1920 সালে কলকাতা অধিবেশন। 1920 সালে যখন কলকাতা অধিবেশন হলো, মনে রাখবে এই অধিবেশনের গুরুত্বটা এখানেই। দুটো অধিবেশন বসেছিল। একটা অধিবেশন প্রথম হলো কলকাতাতে, এবং সেখানে প্রেসিডেন্ট হলেন আমাদের লালা লাজপত রায়। এবং লালা লাজপত রায় যখন প্রেসিডেন্ট হচ্ছে, তখন কিন্তু ভারতবর্ষের আবহাওয়া উত্তাল। কারণ তোমাদের মনে আছে নিশ্চয়ই যে এই সময়টাতে প্রচুর রাজনৈতিক দল ভারতে বা ভারতের বাইরেও তৈরি হয়েছিল। যেমন আমাদের অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয়েছিল মুম্বাইতে। এবং এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস যখন তৈরি হয়, সেখানে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন নারায়ণ মালাহার যোশী, এবং যিনি আমাদের ওই সময় প্রেসিডেন্টের ভূমিকা পালন করেছিলেন, তার নাম লালা লাজপত রায়। এবং একই সঙ্গে এটাও তোমরা মনে রাখবে, লালা লাজপত রায়ের সঙ্গে ওই সময়টা আমরা এটা দেখেছিলাম যে দিওয়ান চমনলাল সেক্রেটারি হয়েছিল। আবার আমাদের কোথায় বলবো, তাশকন্দ, ভৌগোলিক তখনের যে সীমারেখা, সেটা সোভিয়েত রাশিয়ার অন্তর্গত ছিল, যেটা এখন বর্তমানে আর নেই। এই তাশকন্দে আমাদের কি তৈরি হয়েছিল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অক্টোবর মাসে 7 জন মিলে তৈরি করেছিল, যাদের মধ্যে মানবেন্দ্রনাথ রায় এবং অবনী মুখার্জি খুব বড় ভূমিকা পালন করেছিল। আর বাকি ফাউন্ডার মেম্বারদের মধ্যে মোহাম্মদ আলী, রোজা ফিটিংগোভ, এভেলিনা ট্রেন্ট রয়, বায়াস্কার আচারিয়া এবং আমাদের সিদ্দিক, এই 7 জন আমাদের তৈরি করেছিল এই কংগ্রেসে, আমাদের কি বলবো, কংগ্রেস নয়, আমাদের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া।
আবার একই রকমভাবে আমরা এটাও দেখেছিলাম সে বছরের জামিয়া মিলিয়া ইসলামিয়া তৈরি হয়েছিল, তাই তো? এই জামিয়া মিলিয়া ইসলামিয়ার সঙ্গে জড়িত ছিল কি আমাদের এই হাকিম আজমাল খান জড়িত ছিল, তার সঙ্গে আমাদের জাকির হোসেন এই প্রতিষ্ঠাতা মেম্বারদের মধ্যে উনিও একজন ছিলেন। এবং একই সঙ্গে আমরা দেখেছিলাম বিহার বিদ্যাপীঠ তৈরি হয়েছে, গুজরাট বিদ্যাপীঠ তৈরি হয়েছে, কাশী বিদ্যাপীঠ তৈরি হয়েছিল। এবং এই কাশী বিদ্যাপীঠ যিনি তৈরি করেছিলেন তিনি ছিলেন আমাদের এক বিখ্যাত ব্যক্তি, এবং এখানে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তিনিও কিন্তু পরবর্তীকালে সমাজতন্ত্রী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে যে শিবপ্রসাদ গুপ্তের হাত দিয়ে তৈরি হয়েছিল এই কাশী বিদ্যাপীঠ, সেটা কিন্তু সক্রিয় ভূমিকা আমাদের নিয়েছিল। এবার এই পর্যায়ে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের তোলা হলো, আমাদের একটা উত্থাপন করা হলো, আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন লালা লাজপত রায়ের সময় উত্থাপিত হলো সেটা হচ্ছে আমাদের এই অসহযোগ আন্দোলন। এবার অসহযোগ আন্দোলনকে তিলকের মতো ব্যক্তি, তারপর আমাদের এই লালা লাজপত রায় সমর্থন করেছিল। কিন্তু বিপিনচন্দ্র পাল, আমাদের কি বলবো, বিপিনচন্দ্র পালের সঙ্গে সঙ্গে অ্যানি বেসান্ত বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা আমাদের জিন্নার মতো ব্যক্তিত্বরা কিন্তু সমর্থন করেনি। এবার এটা হচ্ছে প্রথম তোলা হলো কথাটা, এবং গান্ধীজি আন্দোলন শুরুও করে দিলেন 1 আগস্ট 1920। সেই সময় একটা করুণ সংবাদ এলো, ওই নির্দিষ্ট দিনেই 1 আগস্ট 1920 সালেই আমাদের বালগঙ্গাধর তিলক মারা গেলেন। এবার যখন 1920 সালের নাগপুরে অধিবেশনটা বসলো এবং নাগপুর অধিবেশনে বিজয় রাঘবাচারিয়া প্রেসিডেন্ট হলেন, তখন আবার কথা উঠলো। তাহলে যারা যারা অপোজ করেছিল তাদের মধ্যে আমি আরেকটা নামও বলবো, সিআর দাসও কিন্তু আমাদের 20 কলকাতা সেশনে অপোজ করেছিল। কিন্তু এবার দেখা গেল নাগপুর অধিবেশনে সিআর দাস শুধু সমর্থনই করলেন না, উনি আমাদের এই অসহযোগ আন্দোলনের খসড়া উনি লিখে দিলেন। এইখানেই কিন্তু আমরা দেখতে পেলাম অনেক জোর এলো আমাদের এই আন্দোলনের, অসহযোগ আন্দোলনে, এবং পূর্ণ সমর্থনে এই অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল 1920 সালে। তাহলে আমি যা যা বলেছিলাম সবই এখানে লেখা আছে। এই জামিয়া মিলিয়া ইসলামিয়া, আমাদের এআইটিউসি, তাই তো, আমাদের কি বলবো, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই, মানবেন্দ্রনাথ রায়, বেশ। এবার দেখো নাগপুর অধিবেশন যখন আমরা আলোচনা করতে শুরু করলাম বিজয় রাঘবাচারিয়ার সময়, আমি যা যা বলেছি এখানে সবই লেখা আছে। এখানে একটা কথা আমি লিখে দিচ্ছি যে আমাদের সিআর দাস, চিত্তরঞ্জন দাস, অসহযোগ আন্দোলনের খসড়া প্রস্তুত করেন, ঠিক আছে? মানবেন্দ্রনাথ রায়, এভেলিনা টেন্টয়, পবন মুখার্জি, মোহাম্মদ আলী, ঠিক আছে, ক্লোজা ফিটিং বুক, ভাস্কর আচার্য সবাই তৈরি করেছিল। এই যে 1 আগস্ট আমাদের তিলকের মৃত্যু, আর আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ওই আমাদের 20-তেই হয়েছিল, তাই তো? তাহলে এবার দেখো এই যে জায়গাটা আমি ভালো করে বললাম তোমাদের, এরপরে আমাদের চলে আসতে 1921। 1921 যখন অধিবেশন বসলো সেটা হচ্ছে আহমেদাবাদ, আর আহমেদাবাদের অধিবেশনে যাকে প্রেসিডেন্ট করা হলো তিনি হচ্ছেন আমাদের চিত্তরঞ্জন দাস। কিন্তু অদৃষ্টের কি নির্মম পরিহাস, উনি এবং ওনার স্ত্রী বাসন্তী দেবী উভয় গ্রেপ্তার হয়ে গেল 1921 সালে অসহযোগ আন্দোলনের জন্য। তাহলে একটা প্রশ্ন হয়, অসহযোগ আন্দোলনে প্রথম প্রথম কোন শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছিল? উত্তর হবে চিত্তরঞ্জন দাস। আর মহিলা নেত্রী বললে তিনি গ্রেপ্তার হয়েছিল বললে উত্তরটা হবে আবার কি বাসন্তী দেবী। এবার সিআর দাস যখন জেলে চলে গেল তখন কংগ্রেস কি করবে?
সেই জায়গায় কার্যকরী বা কার্যনির্বাহী এরকম একজনকে আমাদের প্রেসিডেন্ট করা হলো, এবং তিনি আর কেউ নন, তার নাম হচ্ছে আমাদের হাকিম আজমল খান, তাই তো। এবার দেখো, লক্ষ্য করে, এই সময় যখন উনি ওনার এতে প্রেসিডেন্ট হলেন, আহমেদাবাদের এই জায়গায় প্রেসিডেন্ট হলেন, তখন আমাদের কিন্তু ঘটনার অনেক ঘনঘটা ছিল। এই ঘনঘটার মধ্যে হয়েছিল মোপলা বিদ্রোহ 1921 সালে, ঠিক আছে। কারাদণ্ডে দণ্ডিত প্রথম সভাপতি, কেরালায় শুরু হয় মোপলা আন্দোলন। ঠিক আছে, কি মজমল খান, ঠিক আছে। নেক্সট, তারপরে আমরা যাচ্ছি এবার 22-এ চলে গেলাম আমরা গয়া অধিবেশন। 22-এর গয়া অধিবেশন, এবং গয়া অধিবেশনের সময় সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, মনে থাকবে। তাহলে 22-এ যখন গয়া অধিবেশন বসলো, সেই সময় আমাদের সভাপতি হলো কে? চিত্তরঞ্জন দাস। এবং চিত্তরঞ্জন দাস যখন সভাপতি হচ্ছেন, তখন অনেকগুলো ঘটনা ঘটছে। জানতে হবে ঘটনাগুলো কি ছিল। যেমন দেখো, আমরা বলে দিই, এই গয়া অধিবেশনে চিত্তরঞ্জন দাস যখন প্রেসিডেন্ট হচ্ছেন, ঠিক সেই বছরই কিন্তু মনে রাখবে আমাদের চৌরি চৌরা ঘটনাটা ঘটেছিল, 5ই ফেব্রুয়ারি। এবং চৌরি চৌরা ঘটনার জন্য আমাদের থেমে গেছিল অসহযোগ আন্দোলন, ঠিক এটা বলা যেতে পারে। এবং 1922 সালে কংগ্রেসের তরফ থেকে ভীষণভাবেই একটা কি বলবো মতবাদ উঠে আসছিল। একদল বলছিল যে যদি বিরোধিতা করতে হয় ব্রিটিশ সরকারকে, তাহলে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে কেন্দ্রীয় কেন্দ্রীয় আইনসভায় ঢুকে সে আইনের বিরোধিতা করা। আবার একদল বলছিল যে না, আমরা ভেতরে ঢুকে নয়, বাইরে থেকে বিরোধিতা করব। তখন হলো দুটো গ্রুপ, একটা গ্রুপকে বলি প্রো চেঞ্জার, আর একটা গ্রুপকে বলি নো চেঞ্জার। যারা বলেছিল আইনসভার ভেতরে ঢুকে বিরোধিতা করবে, তারা হলো প্রো চেঞ্জার। আর যারা বলেছিল আইনসভার বাইরে থেকে বিরোধিতা করবে, তারা হলো নো চেঞ্জার। এবার এই প্রো চেঞ্জার গ্রুপে কে গেল? প্রো চেঞ্জার গ্রুপে গেল হচ্ছে আমাদের চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, বিট্টল ভাই প্যাটেল, এরা গেল সব প্রো চেঞ্জার গ্রুপে। আর নো চেঞ্জার গ্রুপে কারা? যারা গান্ধীর অনুগামী, যেমন হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, যেমন ধরো বল্লভ ভাই প্যাটেল, এবং অবশ্যই রাজেন্দ্র প্রসাদ, এরা ছিল নো চেঞ্জার। হলো, এবং আমরা যেটা দেখলাম, সেই বিরোধ থেকেই জন্ম নিল হচ্ছে আমাদের স্বরাজ পার্টি। বেসরকারিভাবে ওই ডিসেম্বর মাসেই চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, আমাদের বিট্টল ভাই প্যাটেল, আমাদের জ্যোতির্মোহন সেনগুপ্ত, এদেরকে নিয়ে আমাদের যখন স্টেজে উঠলেন, তখন বলল যে আমরা কংগ্রেস ভেঙে কখনোই বেরোচ্ছি না। কংগ্রেসের মধ্যেই থাকা একটা দল, যার কিছু আদর্শ আলাদা, ঠিক আছে। এবং ওইখানেই আমাদের কি হলো, আনুষ্ঠানিকভাবে তৈরি হলো এই স্বরাজ্য দল, যেটা আমাদের কি বলবো একেবারে সর্বসম্মতভাবে, বা তুমি বলতে পারো সরকারিভাবে প্রতিষ্ঠা হয়েছিল মতিলাল নেহেরুর বাসভবন আনন্দ ভবনে। এই আনন্দ ভবনে আমাদের ডেটটা ছিল 1 জানুয়ারি 1923, ঠিক। তাহলে 1922 সালে যেমন বেসরকারিভাবে তৈরি হয়ে গেল আমাদের স্বরাজ পার্টি, এবং একইভাবে যেমন আমাদের কি বলবো চৌরি চৌরার ঘটনা দিয়ে থেমে গেল আমাদের গান্ধীজি অসহযোগ আন্দোলন, ঠিক। এবার আমরা এইখান থেকে দেখে নিচ্ছি স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি আমাদের সম্পাদক, সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, সম্পাদক হচ্ছে মতিলাল নেহেরু। 12ই ফেব্রুয়ারি আমাদের অসহযোগ আন্দোলন। এই ডেটটা ভালো করে মনে রাখো, 5ই ফেব্রুয়ারি যদি চৌরি চৌরা ঘটনাটা ঘটে, তাহলে 11ই বা 12ই ফেব্রুয়ারি আমাদের থেমে গেছিল অসহযোগ আন্দোলন, ঠিক। এবার দিল্লি অধিবেশনে যাচ্ছি, মৌলানা আবুল কালাম আজাদ। মনে রাখবে কি বললাম, মৌলানা আবুল কালাম আজাদ দিল্লি অধিবেশনে আমাদের প্রেসিডেন্ট হলো। এবং আবুল কালাম এই জাতীয় কংগ্রেসের কনিষ্ঠ সভাপতি ছিলেন। তারা আজাদ যখন প্রেসিডেন্ট হচ্ছেন দিল্লিতে, তাকে নিয়ে আসছেন কে? তাকে নিয়ে আসছেন মহাত্মা গান্ধী। এবং যখন তিনি বসছেন, তখন তার বয়স মাত্র 35, সংখ্যাটা ইংরেজিতে হয়ে গেছে। এই 35 বছর বয়সে উনি কি হলেন?
প্রেসিডেন্ট হলেন। এইখানে অনেক কিছু বলবার আমার আছে, ঠিক আছে। যেমন এখানে বলতে পারি আমরা ১লা মে ১৯২৩ সালে আমাদের সিঙ্গার ভেলু চেট্টিয়ার যিনি দক্ষিণ ভারতের প্রথম কমিউনিস্ট লিডার, তাই তো, কমিউনিস্ট নেতা, তিনি কি করেছিলেন, মাদ্রাজে মে ডে পালন করেছিলেন। এটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম মে দিবস পালন। ১৯২৩ সালে বল্লভভাই প্যাটেল শুরু করেছিল নাগপুর সত্যাগ্রহ বা আমাদের ঝান্ডা সত্যাগ্রহ বা ফ্ল্যাগ সত্যাগ্রহ। কোথায় জায়গাটা? নাগপুরে, মনে রাখবে। সিঙ্গার ভেলু চেট্টিয়ার মে দিবস পালন করেন মাদ্রাজে। এবছরই কি বললাম, বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, এই যে বড় লোক ভাই হয়ে গেছে সেটা, এটা মনে রাখবে, বল্লভভাই প্যাটেল। এবার আমরা এইখান থেকে চলে যাব পরবর্তী অধ্যায়, মানে যেখানে আমরা দেখতে পাবো ১৯২৪ সাল। এবং ১৯২৪ সালের আমাদের এই বেলগাঁও অধিবেশন যখন বসেছিল, সেখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে একটা বড় ঘটনা। কি ঘটনা ঘটেছিল? গান্ধীজি প্রথমবার ও শেষবারের জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন বেলগাঁও অধিবেশন, মনে রাখবে এটা। এবার গান্ধীজি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, সেখানেও কিন্তু কিছু ঘটনা ঘটেছিল। যেমন এখানে বলা যেতে পারে কমিউনিস্টদের তখন গ্রেপ্তার করা হচ্ছিল, এবং কমিউনিস্টদের গ্রেপ্তার করা নিয়ে যে ঘটনাটা সামনে এসেছিল, তার নাম কি ছিল? কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলা, তাই তো। মুজাফফর আহমেদ, নলিনী গুপ্ত, শ্রীপদ অমৃত ডাঙ্গে, শওকত উসমানীকে গ্রেপ্তার করা হয়েছিল এই ঘটনায়। ১৯২৪ সালে এটাও দেখেছিলাম যে আমাদের যারা রিভলিউশনারি বা বিপ্লবী ছিল, তাদের মধ্যে থেকে ৩ জন, যোগেশচন্দ্র চ্যাটার্জি, রামপ্রসাদ বিসমিল, এবং ওনাদের সঙ্গে অবশ্যই ছিলেন আরেক বিখ্যাত ব্যক্তিত্ব, যার নাম ছিল হচ্ছে যোগেশচন্দ্র চ্যাটার্জি। আমাদের ওনার সঙ্গে যিনি ছিলেন, হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের, যার সেই অনেক দিনের জেল হয়েছিল, এবং জেলে বসে একটা বইও তার ছিল, বন্দি জীবন, মানে শচীন্দ্রনাথ সান্যাল। ঠিক আছে, এরা আমাদের কি করেছিল, প্রেসিডেন্ট হয়েছিল, মনে রাখবে। এবার দেখো, যেটা বলতে চাইছিলাম আমি, সেটা হচ্ছে এই ২৪ বেলগাঁও অধিবেশন, এটা বললাম। আর একটা যেন কি বললাম আমাদের, ইয়ে, তোমার ষড়যন্ত্র মামলা, কানপুর কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলা হয়েছিল। এবারে যে কানপুরে যে অধিবেশন হলো, সভাপতি ছিল সরোজিনী নাইডু। ঠিক, কানপুর অধিবেশনে যিনি প্রেসিডেন্ট ছিলেন, তার নাম ছিল হচ্ছে কি, সরোজিনী নাইডু। এবং সরোজিনী নাইডুর এই সময় প্রথম ভারতীয় মহিলা সভাপতি হন। ঠিক আছে, নাইডু হচ্ছে কানপুরে যখন উনি প্রেসিডেন্ট হলেন, প্রথম ভারতীয় মহিলা। কারণ অ্যানি বেসান্ত হচ্ছে ভারতের প্রথম মহিলা সভাপতি, আর সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি। আবার যখন তোমার নেলি সেনগুপ্তাকে দেখবে, তিনি হবেন প্রথম বাঙালি মহিলা সভাপতি। তাহলে ২৫ সালে কানপুরে সরোজিনী নাইডু যখন আমাদের প্রেসিডেন্ট হলেন, সভাপতি হলেন, সেখানে অনেকগুলো ঘটনা ঘটলো। কমিউনিস্ট পার্টি ভারতে আবার নতুন করে প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, এই প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে সত্যভাগ ঘাটে, ছিল আমাদের কি বলবো, সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি। আর প্রেসিডেন্ট যিনি হয়েছিলেন, তিনি হচ্ছেন সিঙ্গারভেলু চেট্টিয়ার। এখানে আমাদের ঘাটে তার বক্তৃতায় বলেছিল যে আমরা এটাই তৈরি করতে চলেছি, সেটা হচ্ছে কমিউনিস্ট যে ধারা ভারতে এক অন্যভাবে প্রতিষ্ঠা করতে চলেছি। যে আগে আপনারা যেটা দেখেছেন যে ভারতের বাইরে তৈরি হয়েছিল আমাদের কোথায়, তাসকন্দে, সেটা ছিল ভারতের বাইরে, আর এটা ভারতের মধ্যে। মানে ধরে রাখুন, আমাদের
ব্রাহ্মণের যেমন দুবার জন্ম হয়, একবার মাতৃজঠরে, আরেকবার কি হয়, আরেকবার হচ্ছে যখন তার উপনয়ন বা পৈতে হয়। তাই ব্রাহ্মণদের কি বলা হয়, দ্বিজ। ঠিক জাতীয় কংগ্রেস, এই জাতীয় কংগ্রেস বলবো না, আমাদের এই কমিউনিস্ট পার্টি হচ্ছে দ্বিজ। বেশ, এবার দেখো আমরা পরের পয়েন্টে চলে যাই। এই সময় আমরা দেখলাম 3 বিখ্যাত নেতার মৃত্যু হলো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জন দাস, এবং অবশ্যই হ্যাঁ এই দুজন, তিনজন না দুজন, এই দুজনের মৃত্যু হলো। এবং এটাও আমরা দেখলাম যে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নাগপুরে তৈরি হলো, এবং যিনি তৈরি করলেন সেটা হচ্ছে কেশব বলিরাম হেগড়েওয়ার। ঠিক আছে, কেশব বলিরাম হেগড়েওয়ার। আর এবছরেই কি হলো, কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু হলো। মনে থাকবে কি বললাম, এবছরই কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু হলো। ঠিক আছে, এইবারে আমরা 1927 চলে আসলাম, মাদ্রাজ অধিবেশন। 27 মাদ্রাজ অধিবেশন আলোচনা করতে গেলে তোমরা কতগুলো জিনিস মনে রাখবে। কিরকম, যে এই মাদ্রাজ অধিবেশনে যিনি প্রেসিডেন্ট হলেন আনসারি, সেই সময় তিনি চেয়েছিলেন জওহরলাল নেহরুর সঙ্গে বসে যে একটা প্রেশার দেওয়া, মানে চাপ সৃষ্টি করা ব্রিটিশদের উপরে পূর্ণ স্বরাজের জন্য। তাই তো, পূর্ণ স্বরাজের কথা তো তখনো পর্যন্ত বলা হয়নি, যেটা আমাদের বলা হয়েছিল স্বরাজ। ঠিক, এবং এই স্বরাজের কথা কখন বলা হয়েছিল, এই স্বরাজের কথাটা কিন্তু বলা হয়েছিল আমাদের দাদাভাই নৌরোজি যখন আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন। কোন অধিবেশনে, আমাদের কলকাতা অধিবেশনে। আবার যখন আমরা দেখলাম 1917 সালে, এই মর্লে 1917 সালে আমাদের চেমসফোর্ড যখন আগস্ট অফারে সেই স্বরাজ্য দিতে চাইলো, সেই নিয়ে বাঁধলো গোলমাল। এবং 1918 সালে আমাদের যখন কংগ্রেসের অধিবেশনটা হলো, সেই অধিবেশনে আমরা কি দেখেছিলাম, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তুলল যে কেন আমরা এই স্বরাজ গ্রহণ করব না, তাই না, ডোমিনিয়ন স্ট্র্যাটেজি বা কে দিচ্ছে, এটা তো আমাদের ইয়েও বলেছিল, মানে নরোজিও বলেছিল। তখন কি হলো, সুরেন্দ্রনাথের সঙ্গে বারবিতণ্ডা হলো। তখন সুরেন্দ্রনাথ বলল যে আপনারা কারা কারা মনে করেন যে আপনারা মডারেট, ওরা হাত তুললো। তখন ওদেরকে নিয়ে বেরিয়ে এলো এবং তৈরি করলেন আমাদের ন্যাশনাল লিবারেল ফেডারেশন। আমি একটুখানি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে, ঠিক আছে, কি হয়েছিল, সুরেন্দ্রনাথ কংগ্রেস ত্যাগ করেন এবং 1919 সালে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেল ফেডারেশন। ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেল ফেডারেশন মনে রাখবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কংগ্রেসের আরেকটা ভাঙন হয়েছিল আমাদের এই সময়টা, দিল্লি থাকতে, দিল্লি কংগ্রেসের ভাঙন, কংগ্রেসে স্বরাজকে কেন্দ্র করে ভাঙন। স্বরাজকে কেন্দ্র করে ভাঙন, ঠিক আছে। এবারে কলকাতা অধিবেশনে লালা লাজপত রায় প্রেসিডেন্ট হয়েছিল, বলেই দিয়েছিলাম এগুলো। তাহলে এবার পাতাকিয়ান মাদ্রাজ অধিবেশনে তাহলে আমরা কি দেখতে পেলাম, যে একটা
চাপ সৃষ্টি করা হতে আরম্ভ করলো যে আমাদের একটা পূর্ণ স্বাধীনতার জন্য। এটা ইম্পর্টেন্ট ছিল। আবার ইম্পর্টেন্ট ছিল যে সাইমন কমিশন এবছরই কিন্তু তৈরি হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল। সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে। ঠিক, তাহলে দেখে নিই আমরা এবছরই আনসারি এবং নেহেরু ব্রিটিশ প্রশাসনের পূর্ণ স্বাধীনতার জন্য চাপ দিতে থাকেন। সারা বিশ্বব্যাপী সাম্রাজ্য বিরোধী এক সম্মেলনের আয়োজন হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। ঠিক আছে, সারা বিশ্বব্যাপী সাম্রাজ্য বিরোধী এক সম্মেলনের আয়োজন হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। তাতে ভারত থেকে অংশগ্রহণ করেন জওহরলাল নেহেরু। দারুণ প্রশ্ন। প্রথম আমি প্রশ্নটা দেখি, আমার মনে আছে সালটা এখনো 2011, পুরো ঘেমে গেছিলাম। জওহরলাল নেহেরু, কি এরকম ঘটনাও ঘটেছিল? ঠিক আছে, তারপরে এটাকে বুঝে 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 উত্তরটা বার করতে হয়েছিল, যেটা হচ্ছে এই। ঠিক আছে, ব্রাসেলসে নেহেরুই একমাত্র পার্টিসিপেট করেছিল। এবার দেখো, আমাদের সাইমন কমিশন সংগঠিত হয় 7 জন ইউরোপিয়ানকে নিয়ে। তার জন্য এটাকে কি বলা হয়? অল হোয়াইট কমিশন। অল হোয়াইট ঠিক আছে, দেখো এখানটা কিন্তু আমাদের ইংলিশ দিয়ে লেখা হলো অল হোয়াইট কমিশন। ঠিক আছে, এবার সাইমন কমিশনের এই ঝামেলা বা কিছুর পরে আমাদের পরের জায়গাটায় চলে যেতে হবে, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বছর 1928 সালে আবার মতিলাল নেহরু প্রেসিডেন্ট হয়ে কামব্যাক করলো। ঠিক আছে, তাহলে 1919 সালে দেখেছিলাম, আবার উনি 28 সালে ফিরে এলেন। 28 সালে মতিলাল নেহরু যখন প্রেসিডেন্ট, সেই সময় কি হলো, সারা ভারতব্যাপী কি হলো, সাইমন কমিশন বিরোধী আন্দোলন শুরু হলো। এবং এই সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় আমাদের মেহের আলী একটা স্লোগান চালু করেছিল, গো ব্যাক সাইমন, সাইমন ফিরে যাও। তাই তো? এবার কিছু দল ছিল যারা সাইমন কমিশনকে সমর্থন করেছিল, যেমন জাস্টিস পার্টি, তাই তো? আবার সাফাদ আহমেদ খানের গ্রুপটা, যারা মুসলিম লীগের ছিল। আবার আমাদের বি.আর. আম্বেদকরের মতো নেতা, এরা কিন্তু সাইমন কমিশনকে সমর্থন করেছিল। এবার বলছে চৌধুরী খালিকুজ্জামান, উনি বলছেন যে উনি কি করেছেন, আমাদের বেলুনের মধ্যে, ঘুড়ির মধ্যে কি করে লিখে দিয়েছেন, গো ব্যাক সাইমন, লিখে উড়িয়ে দিয়েছেন। এবং এই সময়টা যখন আমাদের কি বলবো, শিবস্বামী আয়ারের মতো একজন বড় উকিল যখন এই ঘটনাটাকে প্রত্যক্ষ করেছিল, সে সরাসরি একটাই কথা বলেছিল যে সাইমন কমিশনকে একেবারে পুরো ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত, বা ডাস্টবিনে ছুঁড়ে ফেলা উচিত, উনি বলেছিলেন। যাক, এই বিখ্যাত লয়ার এটার বিরোধিতা করেছিল। অন্যান্য লয়াররাও অনেকেই কিন্তু সাইমন কমিশনের বিরোধিতা করে। 28 সালে আমাদের সাইমন কমিশন বিরোধী আন্দোলনের প্রচার করতে গিয়েই আমাদের মারা গেলেন কে, লালা লাজপত রায়। এদিকে 1928 সালেই কিন্তু তৈরি হয়ে গেছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HSRA, যেটা তৈরি করেছিল চন্দ্রশেখর আজাদ, এবং তার গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন আমাদের ভগৎ সিং। তারাই লালার প্রতিশোধ নেবার জন্য কি করেছিল, আমাদের টার্গেট করে, যার নির্দেশে লালাকে মারা হয়েছিল, তার নাম কমিশনার স্কট। তাই তো? পাঞ্জাবের কমিশনার স্কট। আর ওরা যাকে মেরে ফেললো, মানে ভগৎ সিং এর গুলিতে যিনি মারা গেলেন, তিনি কিন্তু স্কট নন। তার নাম এএসপি মিস্টার সন্ডার্স, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিস্টার সন্ডার্সকে ভগৎ সিং হত্যা করলেন। তারপরে ঘটনা নিশ্চয়ই জানো, শুরু হয়ে যায় লাহোর ষড়যন্ত্র মামলা। ঠিক, চলে যাই আমরা। ঠিক আছে, লাহোর অধিবেশন, এবং এই যে জায়গাটা স্কিপ করে গেছি আমরা, অল ইন্ডিয়া ইয়ং কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, অল ইন্ডিয়া ইয়ং না বলে ইউথ বলা উচিত, ইউথ। তাই তো? এটা তৈরি করেছিল মতিলাল নেহেরু।
এবং ওই বছরই সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে গুজরাটে শুরু হয়েছিল আমাদের বরদৌলি সত্যাগ্রহ। ঠিক আছে, এবং এটা মনে রাখবে ভারতের ইতিহাসে প্রথম সফল সত্যাগ্রহ, সাকসেসফুল। কোনো নেগোসিয়েশন হয়নি, কোনো সমঝোতা বোঝাপড়া এরকম হয়নি। যা হয়েছিল, ওরা যা ডিমান্ড করেছিল সেই ডিমান্ডই ব্রিটিশ রাখতে বাধ্য হয়েছিল। তাই এটা হচ্ছে সফল আন্দোলন। এবছরই ভারতে সাইমন কমিশন আসে, বলেছিলাম মতিলাল নেহরুর নেতৃত্বে। নেহরু রিপোর্টও প্রকাশিত হয় আমাদের 1928 সালে। নেহরু রিপোর্ট কবে প্রকাশিত হয়? 28 সালে। মনে রাখবে, কোনো ভারতীয়ের তৈরি এটা হচ্ছে প্রথম রিপোর্ট, তাই তো? প্রথম রিপোর্ট, প্রথম বলা যেতে পারে কনস্টিটিউশন বা সংবিধানের রিপোর্ট। ঠিক আছে, এগুলো বিশদে আমি পড়াবো, তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যখন আমি এই নন কোঅপারেশন মানে অসহযোগ আইন অমান্য পড়াবো, আমি ভালো করে পড়াবো। কিন্তু আমাদের এই ফেজটা হচ্ছে এই জন্য ইম্পর্টেন্ট, শর্ট টাইম আমি পড়তে পারছি না বা কিছু অসুবিধে আছে, তখন আমরা জাতীয় কংগ্রেসের সঙ্গে সঙ্গে এই ঘটনাগুলোকে আমরা পড়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে বলা হলো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, লিখে দিচ্ছি এখানে, হিন্দুস্তান ডিভিশন, ঠিক আছে, তৈরি করেন চন্দ্রশেখর আজাদ। মনে থাকবে, চন্দ্রশেখর আজাদ এটাকে তৈরি করেন। বেশ, তারপর আমরা চলে যাই 1929। এবার 1929-এর যখন লাহোর অধিবেশন বসলো, এবং লাহোর অধিবেশনে আমরা যাকে প্রেসিডেন্ট রূপে দেখতে পেলাম তিনি হচ্ছেন আমাদের জওহরলাল নেহেরু। এটা একটা রেকর্ড, বাবা 28, ছেলে 29। লাহোরে যিনি ওনাকে সিলেক্ট করেছিলেন প্রেসিডেন্ট পদে, তিনি আর কেউ নন, স্বয়ং মহাত্মা গান্ধী। এবং এই বছরে অনেকগুলো ঘটনা ঘটে, যার মধ্যে একটা ঘটনা তোমরা মনে রাখবে, পূর্ণ স্বরাজের দাবি করেন হচ্ছে নেহেরু, যাতে সম্পূর্ণ সমর্থন ছিল কার? আমাদের গান্ধীজি। এবং এটাও জানবে যে ওই বছরই 31শে অক্টোবর, 1929 সালের 31শে অক্টোবর আমাদের লর্ড আরউইন দীপাবলি ডিক্লারেশনে আমাদের ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে চেয়েছিলেন। দীপাবলি উৎসবের মাধ্যমে বা দীপাবলির ঘোষণার মাধ্যমে ডোমিনিয়ন স্ট্যাটাস, স্বায়ত্তশাসন দিতে চেয়েছিলেন। ওই বছরই শুরু হয়ে গিয়েছিল সেই বিখ্যাত আমাদের মিরাট ষড়যন্ত্র মামলা, যেখানে সমস্ত কমিউনিস্ট শ্রমিকরা জড়িয়ে পড়ে। এবং এই মামলাতে আমাদের মিরাজ কর, তারপরে 3জন ব্রিটিশ, যেমন ফিলিপ স্পার্ক, বেঞ্জামিন ব্র্যাডলি, ঠিক আছে, লেস্টার হাচিনসনের মতো 3 ব্রিটিশ কমিউনিস্টও কিন্তু গ্রেপ্তার হয়ে যায়। এবং আনসারি, আমাদের জওহরলাল নেহেরু, ঠিক আছে, চাগলা, এরা প্রেসিডেন্ট হয়ে কাজ করতে থাকে। এবং আমরা প্রেসিডেন্ট বলবো না, লয়ার হয়ে আমাদের ডিফেন্ড করতে থাকে। ঠিক সেই সময় আমরা এটাও দেখতে পাই, আলবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানী বা H.G. ওয়েলসের মতো বিখ্যাত মার্কিন লেখক, তারপরে রমাডালার মতো ফরাসি ঔপন্যাসিক, তাই তো, রুজভেল্টের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব, ঠিক আছে, এরা সবাই কিন্তু সমর্থন করেছিল কাকে? এই কমিউনিস্টদের সমর্থন করেছিল ইংরেজদের বিরুদ্ধে। এটা একটা বড় ঘটনা, ঠিক আছে। এবং 1929 সালে এটাও মনে রাখবে, 31শে আমাদের ডিসেম্বর রাভি নদীর তীরে আমাদের ত্রিবর্ণ বর্ণিত পতাকা তুলে দিয়েছিল এবং ঘোষণা করা হয়েছিল 26শে জানুয়ারি 1930 সাল আমাদের
জাতীয় কংগ্রেসের তরফ থেকে কি পালন করা হবে? পালন করা হবে আমাদের এক কথায় যাকে বলে তোমার স্বাধীনতা স্বাধীনতা দিবস। ঠিক। এবং আরো বলে দিই, 26শে জানুয়ারি 1930 যেমন স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছিল, ওই বছরের আরো একটা বড় ঘটনা ছিল। সেটা হচ্ছে এই ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত 1929 সালে এই দিল্লির লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তোমার বোম নিক্ষেপ করে এবং বলে বধিরদের শোনানোর জন্যই আমরা, যেখানে জনগণ নেই সেখানে আমরা বোমটা মারলাম। দেখো, এই বোমটা কোনো মানুষের ক্ষতি হবে না, জাস্ট একটা গ্যাস এখান থেকে বেরোচ্ছে, কোনো এক্সপ্লোসিভ কিছু হবে না। এবং ওই সময়টা তোমাদের পাস হচ্ছিল আমাদের কি, একটা হচ্ছে আমাদের ট্রেড ডিসপিউট বিল, তাই তো? ট্রেড ডিসপিউট বিল পাস হচ্ছিল এবং পাবলিক সেফটি বিল, দুটো বিল পাস হচ্ছিল। এবং এখানে আমরা যেটা দেখতে পাই, সেখানে চূড়ান্তভাবে আমাদের কি বলবো, এই বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ ধ্বনি দিতে দিতে ওরা সারেন্ডার করে, কোনো পালানোর চেষ্টাই করেনি। এবং তার জেরে তোমার নিশ্চয়ই জানো, 23শে মার্চ 1931 সালে আমাদের সুখদেব, রাজগুরু এবং ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল। যাই হোক, এবার এই 1929 সালে যে ষড়যন্ত্র মামলার কথা আমি বলে দিলাম, এই মিরাট, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার সবই এখানে আমি বলে দিয়েছি, যা যা বললাম দেখে নিও। ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত। আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। করাচি অধিবেশন, তাই তো? করাচি অধিবেশন, মনে রাখবে 30-এর অধিবেশন হয়নি, 31-এর অধিবেশনে, করাচি অধিবেশনে প্রেসিডেন্ট হয় হচ্ছে বল্লভভাই প্যাটেল। এবং বল্লভভাই প্যাটেল যখন প্রেসিডেন্ট হয়, সেই সময় যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ছিল, মনে রাখবে, এখানে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, তাই তো, আমাদের সেই আত্মনিয়ন্ত্রণের যে অধিকার, তাই তো, সেই ফান্ডামেন্টাল রাইটস এখানে চাওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, এখানে ইকোনমিক রাইটস, অর্থনৈতিক অধিকারের ডিমান্ডও করা হয়েছিল, যার খসড়া লিখে দিয়েছিল কে? জওহরলাল নেহেরু। 1930 সালে আমাদের জানা আছে খুব ভালো করে যে 6ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল আমাদের আইন অমান্য আন্দোলন, তাই তো, যেটা 12ই মার্চে ডান্ডি মার্চ দিয়ে শুরু হয়েছিল। এবার দেখো, 1931 সালে 23শে মার্চ বললাম, ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর ফাঁসি হলো। এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠকে আমরা দেখতে পেলাম আমাদের এই কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমাদের গেলেন কে? আমাদের গান্ধী গেলেন। এবং মহিলাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে কে গেলেন? মহিলা রিপ্রেজেন্টেটিভ হয়ে গেলেন আমাদের সরোজিনী নাইডু। ঠিক, মনে রাখবে। এবার দেখো, এই 1931 সালে যে ঘটনাটা আমাদের গড়িয়ে গেল, সেটা হচ্ছে আমাদের আইন অমান্য আন্দোলনেও কিন্তু খান আব্দুল গফর খানের আমরা কিছু কৃতিত্ব দেখতে পেলাম। কোথায়? পেশোয়ারকে কেন্দ্র করে। দেখে নাও, যা যা আমি বলেছিলাম, যে গান্ধী আরউইন চুক্তি 5ই মার্চ 1931, ঠিক আছে, আরউইন, ঠিক আছে, গান্ধী আরউইন চুক্তি হয়। এবং গান্ধী আরউইন চুক্তির পর 23শে মার্চ ভগৎ সিং, সুখদেব আর রাজগুরুর ফাঁসি হয়ে যায়। মনে থাকবে কি বললাম? আমাদের 23শে মার্চ ভগৎ সিং, সুখদেব আর রাজগুরুর ফাঁসি হয়। এবং প্রথম পর্যায়ের আইন অমান্য আন্দোলন স্তব্ধ হয়ে যায়। দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজি কংগ্রেসের প্রতিনিধি হয়ে লন্ডনে যোগদান করেন। গান্ধীজি এই অধিবেশনে বলেছিল, একদিন গান্ধীজি থাকবে না, কিন্তু গান্ধীবাদ হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কথা। ঠিক হয়ে গেল। 31-এর পরে আমরা একবারে চলে যাব 32 টপকে 33। 33 হচ্ছে কলকাতা অধিবেশন। এই কলকাতা অধিবেশনে যিনি প্রেসিডেন্ট হলেন, তার নাম ছিল নেলি সেনগুপ্তা। প্রকৃত তার নাম ছিল নেলি ফ্রেডরিক রে। এবং এই ভদ্র মহিলা যাকে বিবাহ করেছিল, তিনি হচ্ছেন এক বিশিষ্ট আইনজীবী, যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। এবং তিনি কিন্তু এক খ্রিস্ট ধর্মে ছিলেন না, তিনি হিন্দু ধর্মেই বলতে পারো প্রায় দীক্ষিত হয়ে গেছিলেন। এবং তিনি হিন্দুদের মতোই শাড়ি পরতেন, হিন্দু রমণদের মতো। মনে থাকবে এটা। এবং এই যে কথা আমি এখানে বললাম,
যে নেলি সেনগুপ্তার কথা, সেইখানে আমরা আরো একটা ঘটনা দেখতে পাই। সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ে মানে ৩৩ থেকে ৩৪-এ আমাদের কি হয়েছিল, এই বিখ্যাত আইন অমান্য আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, প্রথম বাঙালি মহিলা হরিজন যাত্রা করেন গান্ধীজি ৩৩ সালে। ৩৪-এ হচ্ছে বোম্বে, ঠিক ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার ডক্টর রাজেন্দ্র প্রসাদ যখন প্রেসিডেন্ট হন ৩৪-এ, তখন আমাদের পুরোপুরি আইন অমান্য আন্দোলন ৩৪ সালে থেমে গিয়েছিল। সেই সময় পাটনাতে, বিহারের পাটনায় তৈরি হয়েছিল কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, যার ফাউন্ডার প্রেসিডেন্ট মানে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, কে ছিলেন আমাদের আচার্য নরেন্দ্র দেব। আর সেক্রেটারি ছিলেন, প্রতিষ্ঠাতা সেক্রেটারি যিনি ছিলেন, তিনি হচ্ছেন আমাদের জয়প্রকাশ নারায়ণ। সঙ্গে আমাদের জয়েন্ট সেক্রেটারি হয়েছিলেন মিনু মাসানি। এছাড়াও আমাদের রাম মনোহর লোহিয়া, অচ্যুত পট্টবর্ধন, ঠিক আছে, এরাও কিন্তু এই তোমার দলের সদস্য ছিল। দেখে নাও, যা যা বললাম পরিষ্কার তাই লেখা আছে, জয়প্রকাশ নারায়ণ। এবার আমরা এখান থেকে চলে যাই মিনু মাসানি। জয়েন্ট সেক্রেটারি। সহ সম্পাদক। ঠিক আছে, এবার চলে আসলো আমাদের লখনৌ অধিবেশন ৩৪। ঠিক আছে, দুটো আছে, লখনৌ আছে আর ফৈজপুর আছে। লখনৌতে জওহরলাল নেহরুই প্রেসিডেন্ট হলেন, এবং লখনৌতে যখন জওহরলাল নেহরু প্রেসিডেন্ট হলেন, সেই বছরই কিন্তু অল ইন্ডিয়া কিষাণ সভা তৈরি হলো। আমাদের তৈরি করলেন কে? স্বামী সহজানন্দ। এবং সেক্রেটারি হলেন কে? প্রেসিডেন্ট স্বামী সহজানন্দ, সেক্রেটারি হলেন এনজি রং। ঠিক আছে, এবং এইখানে আমাদের নেহেরু সমাজতন্ত্র নিয়ে একটা বড় স্পিচ দিয়েছিল ৩৬-এর লখনৌ। এবার ৩৬-৩৭ মানে ৩৬-এ ডিসেম্বর, ৩৭-এর জানুয়ারি, এইটা হলো কোথায়? আমাদের ফৈজপুর। এবং জওহরলাল নেহরু প্রেসিডেন্ট হলো। এইখানে কি হয়েছিল ফৈজপুর অধিবেশনে? আমাদের মনে রাখবে, প্রথম গ্রামীণ অর্থনীতির ওপর জোর দেওয়া হয়েছিল এবং কৃষি অর্থনীতি। একমাত্র গ্রামের অধিবেশন, এটা মনে রাখবে ফৈজপুর। গ্রামীণ উন্নয়ন আর কৃষি উন্নয়নের চেষ্টা করেছিলেন। কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের 11টি আসনের মধ্যে একটা ভোটাভুটি হয়েছিল, এবং 8টা সিট পায় হচ্ছে কংগ্রেস, এবং মুসলিম লীগ প্রথমে 2টো, 4টি আসনের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ওইভাবে না করে আমি বলে দিই, 11 থেকে, হ্যাঁ, 11 থেকে 3 মাইনাস করলে হচ্ছে 8, 8টি। বাংলা লিখতে গিয়ে না ওই 8 ছাড় হয়ে গেছে, 8টি আসনে কেটে দিলাম, 8টি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 38 সালে হরিপুরা অধিবেশন, সুভাষচন্দ্র বোস এই অধিবেশনের সভাপতি হন। ঠিক আছে, হরিপুরা অধিবেশন 38 সালে, সুভাষচন্দ্র বোস 38 সালে হরিপুরা অধিবেশনে প্রেসিডেন্ট যখন হচ্ছে, তখন অনেকগুলো ঘটনা আছে। সেই সময় সুভাষচন্দ্র বোস পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমাদের কথা বলেন, 5-year প্ল্যানিং, এবং যার আমাদের কি বলবো চেয়ারম্যান করেন কাকে? জওহরলাল নেহরু। ঠিক আছে, করলেন কাকে? জওহরলাল নেহরু চেয়ারম্যান। এবং এখানে বলেছিল যে দেবনাগরী ভাষাতে, আমাদের দেবনাগরী ভাষায় রোমান অক্ষরে লেখার কথা বলেছিল আমাদের কিসে? এই কনস্টিটিউশনের ফর্মগুলো, মানে কংগ্রেসের যে বক্তৃতা দিচ্ছিল যখন, তখন সেই স্পিচটা উনি বলেছিলেন রোমান হরফে এবং দেবনাগরী ভাষায় এটা লেখা হবে। 1939 ত্রিপুরী অধিবেশন, ত্রিপুরী অধিবেশন নয়,
আমাদের হচ্ছে, হ্যাঁ, হরিপুরের পরে ত্রিপুরী, ঠিকই আছে, 39 ত্রিপুরী। এবং প্রেসিডেন্ট হচ্ছে আমাদের সুভাষচন্দ্র বোস। এবং সুভাষচন্দ্র বোস যখন এই অধিবেশনের সভাপতি হলেন, তখন দুটো বড় ঘটনা ঘটেছিল। কি কি বড় ঘটনা মনে রাখবে? 39 সালে আমাদের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে, এবং 3 সেপ্টেম্বর আমাদের কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করা হয়। তারপরে এই বছর সুভাষচন্দ্র বোসকে তোমার কি হয়, নির্বাচনের মাধ্যমে আসতে হয়। কারণ গান্ধীজি মনে করেছিল যে সুভাষচন্দ্র বোস কংগ্রেসে থাকলে কংগ্রেসের মধ্যে ভায়োলেন্স ছড়াবে, তাই তো, মানে অহিংস ব্যাপারটা থাকবে না। এই সময় কি হয়, যে ভোটাভুটি হয়েছিল তাতে গান্ধীজির মনোনীত যে প্রার্থী ছিল, যার নাম ডক্টর পট্টবী সীতারামাইয়া, উনি পেশায় ডাক্তার ছিলেন, উনি কিন্তু হেরে গিয়েছিলেন। কত ভোটে হেরে গিয়েছিলেন? 203 ভোটে। 203 ভোটে হেরে গিয়েছিলেন, মনে রাখবে এটা। এবং তারও পরে যেটা গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে 203 ভোটে হেরে যাওয়ার পরে, সেটা মনে রাখবে তোমরা। সেটা হচ্ছে আমাদের কি ছিল, সুভাষচন্দ্র তখন তাকে কি করা হয়, পুরোপুরি জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হয়। আর সুভাষচন্দ্র বসু কিন্তু প্রথম দিনের যখন প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মানে আমাদের সভাপতির ভাষণ দেন, তখন কিন্তু উনি কি করে দিয়েছেন, রেজিগনেশন দিয়ে দিয়েছেন। এবং সুভাষচন্দ্র বোস যখন কংগ্রেস থেকে বেরিয়ে যায়, তখন তিনি ফরওয়ার্ড ব্লক দলটি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এটা মনে রাখবে। এবং দেখে নাও, 203 ভোটে পরাস্ত করেন। জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি এটা পরীক্ষা দেয়। 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। জাতীয় কংগ্রেস থেকে 3 বছরের জন্য সভাপতি, 3 বছরের জন্য সভাপতি ঘোষণা করা হয়েছিল, সেখান থেকে বহিষ্কৃত করা হয়। ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন, তার জায়গায় রাজেন্দ্র প্রসাদকে কংগ্রেসের সভাপতি করা হয়। বহিষ্কৃত করা হয়। রাজেন্দ্র প্রসাদকে জাতীয় কংগ্রেসের সভাপতি করা হয়। বেশ, 40 চলে এলাম। 40-এ আমাদের রামগড় অধিবেশন। তো এখানে যেটা মনে রাখবে, রামগড় অধিবেশন, আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন রামগড় অধিবেশনে আবুল কালাম আজাদ। এবং এই বছরেও অনেকগুলো ঘটনা ঘটেছিল। প্রথম কংগ্রেস এখান থেকে শিক্ষানীতি এবং শিল্পনীতি দুটো নীতি নিয়েছিল। এবং এই সময়টা মানবেন্দ্রনাথ রায় তৈরি করেছিল আমাদের কি, ন্যাশনাল র্যাডিক্যাল, তোমার হচ্ছে কি বলবো, একটা দল তৈরি করেছিল। এবং এই র্যাডিক্যাল দলটা যখন তৈরি করে আমাদের মানবেন্দ্রনাথ রায়, ঠিক সেই বছরই 1940 সালে আরও একটা ঘটনা ঘটেছিল। এটা তোমরা ভালো করে মনে রাখবে। গান্ধীজি শুরু করেছিল ব্যক্তিগত সত্যাগ্রহ বা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। ঠিক আছে, মনে রাখবে এটা। এবার দেখো, এই যে আমাদের র্যাডিক্যাল দল যখন 40 সালে তৈরি হলো, এবং আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে 1টা বছর যখন অতিক্রম করলাম, তখন এই সময়টা একটা বড় রকমের আন্দোলন করবার জন্য একটা ভারতবর্ষের রব ওঠে। এবং গান্ধীজিকেই বলা হয় যে তিনি যেন এই আন্দোলনের নেতৃত্ব দেন, সারা ভারতবর্ষব্যাপী একটা গণ আন্দোলন তৈরি করতে। কিন্তু গান্ধীজি মনে করেন যে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের অবস্থা খুব কোণঠাসা, ঠিক আছে, তার এই ঘোর বিপদের দিনে এটা করা উচিত হবে না। তখন কিন্তু কি হয়, গান্ধীজি বিরোধী হয়ে যায় অনেকে। এবং তারা এটাও ঠিক করে নেয় ভবিষ্যতের কোনো আন্দোলনে, গান্ধীজির আন্দোলনে তারা থাকবে না। মনে রাখবে, যে কটা পয়েন্ট বললাম, এই বছরই মানবেন্দ্রনাথ রায় র্যাডিক্যাল হিউম্যানিস্ট দল তৈরি করে। সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করা হলো, তাই তো, মনে রাখবে। সুভাষচন্দ্র গ্রেপ্তার হয়ে যায় আমাদের 1940। এবং উধম সিং লন্ডনে ক্যাপস্টন হলে মেরে দিল হচ্ছে মাইকেল ওডায়ারকে। আর গান্ধীজি ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করে। সুভাষচন্দ্র বোস যখন 1940 সালে আমাদের হলওয়েল মনুমেন্ট সত্যাগ্রহ, লিখে দিই,
ঠিক আছে, রামগড় অধিবেশন। এবার বলে দিই, রামগড় অধিবেশনের পরে 1940-এ রামগড় অধিবেশনের পরে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসকে আমাদের ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কেন করা হয়েছিল? এর মুখ্য কারণ হচ্ছে 42-এর আগস্ট আন্দোলনে ওরা জড়িয়েছিল, এটা হচ্ছে প্রধান কারণ। আর দ্বিতীয় কারণটা যেটা বলা হয় সেটা কিন্তু ঠিক কারণ নয়, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য। ঠিক আছে, এখানে ফার্স্ট অপশন সবসময় উত্তর নেবে আমাদের 42-এর আগস্ট আন্দোলনের জন্য জাতীয় কংগ্রেসকে কি করা হয়, আমাদের ব্যান করে দেওয়া হয়, নিষিদ্ধ করা হয়। এবং 45 সাল অবধি কোনো অধিবেশন হয়নি। 46 সালে মিরাটে অধিবেশন হয়, জেবি কৃপালিনী প্রেসিডেন্ট হয়। এবং জেবি কৃপালিনী যখন প্রেসিডেন্ট হয় সে বছরে অনেকগুলো ঘটনা ঘটে। প্রথম ঘটনা হচ্ছে আমাদের কি হয়েছিল, নৌ বিদ্রোহ 18ই ফেব্রুয়ারি HMS তলোয়ার জাহাজে হয়েছিল, যেটা 23শে ফেব্রুয়ারি থেমে গেছিল। তারপরে হয়েছিল কি, আমাদের সেই বিখ্যাত তেভাগা আন্দোলন, বেঙ্গলে তেভাগা আন্দোলন হয়েছিল বাংলায়। 3 নম্বর যদি তোমাকে বলে তাহলে এখানে তোমরা মনে রাখবে যে ওই 46 সালেই কিন্তু আমাদের শুরু হয়েছিল আমাদের কি বলবো ওই পুন্নাপ্রা ভায়ালার আন্দোলন 46 সালে। এটাও তোমরা মনে রাখবে যে সেই বছরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। তার আগে মন্ত্রী মিশন, মার্চ মাসে মন্ত্রী মিশন ভারতে এসেছিল, যাকে ক্যাবিনেট মিশন বলি। পেথিক লরেন্সের নেতৃত্বে এবি আলেকজান্ডার এবং ক্রিপস দুজন সদস্য ছিল। এবং তার সঙ্গে সঙ্গে এটা মনে রাখবে যে ওই বছরই 46 সালে 16ই আগস্ট দাঙ্গা হয়েছিল। এবং তারই জেরে 2 সেপ্টেম্বর 2 সেপ্টেম্বর হয়েছিল কি আমাদের, যেটাকে এক কথায় বলি ইন্টিরিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার, তাই তো? বেশ। এবং এই পুরো পর 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 এই ঘটনাগুলো সবই কিন্তু 46 সালে হলো। এবং তারপরে যেটা তোমরা দেখছো 47 সালে যখন 15ই আগস্ট উপস্থিত হলো, তখনও কিন্তু জেবি কৃপলানি প্রেসিডেন্ট ছিলেন। সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায়। দেখে নাও, ভারত ছাড়ো আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কংগ্রেসকে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। মুসলিম লীগের লাহোর অধিবেশন বসেছিল 40 সালে, যেখানে পৃথক পাকিস্তান দাবি করে। ঠিক যেমনভাবে 33 সালে নাও আর নেভার আর উই টু লিভ অর পেরিশ ফর এভার চৌধুরী রহমত আলীর এই বইতে পাকিস্তান দাবি করা হয়েছিল। বা এরও আগে আমাদের এই ভদ্রলোক, যার নাম কি জানি, কি নামে আমরা তাকে চিনি, উর্দু কবি মোহাম্মদ ইকবাল, সেও কিন্তু এলাহাবাদ অধিবেশনে পাকিস্তান কথাটাকে বলেছিল। ঠিক আছে, আর সেই পাকিস্তান পুরোপুরি চাওয়ার যে দাবিটা মুসলিম লীগের লাহোর অধিবেশনে 3 জনের নেতৃত্বে হয়েছিল। একজন হচ্ছে জিন্না, এটার খসড়া প্রস্তুতকারী হচ্ছে সিকান্দার হায়াত খান, এবং 3 নম্বর লোকটা কি আছে, 3 নম্বর লোকটা হচ্ছে আমাদের ফজলুল হক। ঠিক আছে, এবার দেখো পরপর পরপর সব দেওয়া আছে, জেবি কিদলি, নৌ বিদ্রোহ, তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা, অন্তর্বর্তী সরকার, মন্ত্রী মিশনটা লেখা হয়নি, বুঝছো, মন্ত্রী মিশন। তারপর দাঙ্গা, 16ই আগস্টের দাঙ্গা। তাই তো, গ্রেট ক্যালকাটা কিলিং বলি। ঠিক আছে, মনে থাকবে এটা, কি বলি, গ্রেট ক্যালকাটা কিলিং, বা এটাকে আমাদের বলি ডাইরেক্ট অ্যাকশন ডে। যা বাংলা বলে দ্বারা প্রত্যক্ষ সংগ্রাম দিবস।
ঠিক আছে, প্রত্যক্ষ সংগ্রাম দিবস। এবার বলে দিই একটা কথা, যে ডক্টর আমাদের ভদ্রলোকের নাম পট্টবী সীতারামাইয়া, ডক্টর পট্টবী সীতারামাইয়া জয়পুরে 1948 সালে কিন্তু প্রেসিডেন্ট হতে পারেন। ঠিক আছে, এবার জাতীয় কংগ্রেসকে নিয়ে যেরকমভাবে সমালোচনা করা হয়েছিল বা মন্তব্যগুলো করা হয়েছিল, সেগুলো নিয়েই আমরা আসবো হচ্ছে ঠিক পরবর্তী ক্লাসে, যেটা হচ্ছে আমাদের মডারেট কংগ্রেস, নরমপন্থী কংগ্রেস, যেটা স্কুল সার্ভিসে পাস এবং অনার্সে মোটা মোটা কালিতে মেনশন করা আছে, দেখবে। এবং ওইখানে আমাদের খুব ভালো করে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখবে আবার চরমপন্থী একটা আলাদা পর্ব। তারা জাতীয় কংগ্রেসকে কে বলেছিল আমাদের বুদ্বুদের সঙ্গে খেলা করা, এটা বিপিন চন্দ্র পাল। তারপরে আনুবীক্ষণিক সংখ্যালঘুদের দল, কে বলেছিল এটা? এটা বলেছিল হচ্ছে আমাদের লর্ড ডাফরিন। এইগুলো নিয়েই সমালোচনা করেই আমাদের মডারেট কংগ্রেস শুরু হবে এবং সেখানে চরিত্রগুলোকে নিয়েও আলোচনা করা হবে। দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সাম তরফ থেকে আমরা এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।